রুবেল চিন্তিত হয়ে বলে। রুবেলের কথা শুনে সাবিনা আতঙ্কিত হয়ে যায়। সাবিনা দৌড়ে গিয়ে ঘুমন্ত রায়দার পাশে বসে। তার এখন চিন্তা হচ্ছে সামনে কি হবে সেটা নিয়ে। বিছানায় গুটিসুটি হয়ে রায়দা শুয়ে আছে। ভোরবেলা সেই যে ঘুম ভেঙেছে, এরপর আর দু চোখের পাতা এক করতে পারেনি সে। রান্নাঘরে আলিয়া বেগম মাইমুনা কাজ করছে। সাবিনা তার ছেলেকে খাওয়াতে ব্যস্ত। আলিয়ার ছোট ছেলের বউ ঘর ঝাড়ু দিচ্ছে আর মারিয়া গেছে বাজারে। গত রাত থেকে ঘরের কারোর মুখে কোনো কথা নেই, সকলেই বাক্যশূন্য হয়ে গেছে। মারিয়া হাঁপাতে হাঁপাতে দৌড়ে উঠানে আসে। মারিয়ার পিছন পিছন রাকিব আর মনিও আসে। রান্নাঘরে ঢুকে বাজারের ব্যাগ ফেলে টুলে বসে পড়ে মারিয়া। মনি আর রাকিব রায়দার রুমে গিয়ে দাঁড়ায়। রায়দা ওদের দুজনকে খেয়াল করেনি। কিরে, বিলাইয়ের মতো হাঁপাস কেন? আলিয়া বেগম বিরক্ত হয়ে মারিয়াকে জিজ্ঞেস করে। আবার কি হইছে? মাইমুনা কাজ ফেলে মেয়ের সামনে এসে বসে জিজ্ঞেস করে। আমি যখন বাজারে গেলাম দেখি মাইনসরাই আপার বিয়া নিয়ে আজে বাজে কথা কইতাছে। রাইয়াপার লগে তার মায়ের চরিত্র লইয়াও অনেক কিছু কইতাছে। মারিয়া জবাব দেয়। তো এটা নতুন কিছু হইল? মাঝে মন মাইয়া তো তেমনই হইব। ঠিক হইয়াছে, তাল গাছ তালি ধরে, হাম তো ধরে না। অকাম করছে মাইছে তো কইবই। মাইমুনা মারিয়ার সামনে থেকে সরে চুলার সামনে গিয়ে বসে। ঘটনা হেইটা, ঘটনা আরেকটা ঘটছে। মারিয়া ভীতু চোখে বলে। এত ঢং না কইরা কইয়া ফেল কি কই হইছে। সাবিনা মারিয়াকে বলে। অমিত তালুকদারকে কারা জানি পিটাইয়া 2 পা ভাইগা দিছে, লগে ডাইন হাতেও ভাঙছে। মেহেন্দি তালুকদারের 1 হাত ভাঙছে। আর ওগো লগে যেই সব পোলাপাইন আসছিল ওগো এমন পিটাইছে সব বিছানা থেকে 2 মাসের আগে উঠবা পারবো না। ঢোক গিলে মারিয়া জবাব দেয়। কস কি, কারে তো কলিজা তালুকদারের পুতের ঠ্যাং হাত ভাঙে? মাইমুনা অবাক হয়ে বলে। মানসে কইতাছি সায়ন ভাই এটি করছে হয়তো। ওনা আঙুলে পিছে মারিয়া বলে। ওগুছে জানে মারে নাই, এইটাই অনেক। জাহিদ কইছিল উড়ারে নাকি ওরা রাইডে নিয়ে অনেক খারাপ খারাপ কথা কইছে। তখন সায়ন মারতে গেছিল, পোলাপাইন আটকাই দিছে। সাবিনা স্বাভাবিক ভঙ্গিতে বলে। পোলাডার তাইলে গুন্ডা? আমারও অবাক হয়ে মাইমুনা বলে। গুন্ডা কিনা জানি না, তাই রাইরে মেলা ভালোবাসে ছোটকাল থিকা। ছোটকালে যা করছে এই জায়গায় ঠ্যাং হাত ভাঙা ভাঙি কিছু না। কথাগুলো বলে সাবিনা বাজারের ব্যাগ থেকে মাছ তরকারি বের করতে থাকে। মাইমুনা চিন্তিত ভঙ্গিতে কাজ করতে থাকে। রুমে শুয়ে রায়দা রান্নাঘরের সকল কথা শুনছিল। পাশ ফিরে শুলে দেখে রাকিব আর মণি দাঁড়িয়ে আছে। ইশারায় দুজনকে ডেকে বসতে বলে। মণি এসে রায়দার মাথার কাছে বসে। রাকিব চেয়ারে টেনে সামনে বসে। উনি হাত তুলে রায়দার মাথায় হাত বুলিয়ে দিতে গিয়ে আঁতকে ওঠে। এই কি আপা, আপনি তো জ্বর আইছে? মণি রায়দার কপালে হাত রেখে বলে। এইসব জ্বর রায়কে কাবু করতে পারে না। গত রাতে যা হয়েছে সেই তুলনায় এই জ্বর কিছুই না। কিরে রাকিব, বললি না তো এত কিছু ঘটলো যে? হাসি দিয়ে রায়দা বলে। কোন বিষয় আপা? রাকিব বোকার মতো প্রশ্ন করে। এই যে তালুকদারের ছেলেদের হাত পা ভাঙা হয়েছে, সেই কথা আমাকে সবার আগে জানানো উচিত ছিল না? কে এই কাজটা করেছে জানিস? আবারও হেসে জিজ্ঞেস করে রায়দা। না আপা, কেউ জানে না। কারা করছে তোর এই অবস্থা? অনেক খারাপ। তালুকদারের গাড়িও আগুন লাগিয়ে দিছে, ভেতরে মামু আইন ছিল না, খালি পুড়ছে। আপনি? রাকিব বলতে থাকে। যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হচ্ছে। কাজটা কে করেছে সেটা বুঝতে আমার অসুবিধা হচ্ছে না। শোয়া থেকে উঠে বসে এরা। কে করছে আপনি কেমন জানলেন আপা? মণি অবাক হয়ে জিজ্ঞেস করে। একমাত্র ইমতিয়াজ সায়ন ছাড়া কারো এত সাহস নেই এই কাজ করার। দুনিয়ার অন্য মানুষকে চিনতে ভুল হলেও এই মানুষকে চিনতে আমার কখনো ভুল হবে না। ওরে আমি অনেক কাছ থেকে দেখেছি। ওর রাগ কোন পর্যায়ের তা আমার থেকে ভালো আর কেউ জানে না। ইমতিয়াজ সায়ন নিজের আসল রূপ দেখানো শুরু করেছে সবে। শেষের কথাটা রাই জোরে চিল্লিয়ে বলে। রান্নাঘর থেকে সকলে রায়দার কথাগুলো শুনে একে অপরের দিকে তাকায়। সকলের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হাসতে হাসতে বিছানা থেকে উঠে পুকুরের দিকে যায়।
রায়দাকে এখন দেখে কেউ বুঝবে না এই মেয়ের সাথে গত রাতে কত কিছু ঘটেছে। পুকুরের ঘাটে বসে পানির দিকে তাকালে রায়দা নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। ইমতিয়াজ সায়ন আগেরবার তোমায় ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এবার রাই তোমায় শেষ করে ছাড়বে। আমার জীবনে যখন জোর করে এসেছো, সেটার মূল্য তো তোমায় দিতেই হবে। কথাগুলো বলে রায়দা পানিতে হাত দিয়ে নিজের প্রতিচ্ছবি এলোমেলো করে দেয়। হাত মুখ ধুয়ে ঘরে এসে বসে রায়দা। সাবিনা রায়দার জন্য নাস্তা এনে ওর রুমেই দেয়। মনি আর রাকিবের খাবার কোথায়? খাবারের দিকে আঙুল দিয়ে ইশারা করে সাবিনাকে জিজ্ঞেস করে রায়দা। নবাবের জি নিজে খাওয়ান পাইছে কপাল তোর। আমগো মান সম্মান তো সব খাইছস। সাবিনার পিছনে দাঁড়িয়ে মাইমুনা বলে, যাও, যা আছে নিয়ে এসে ওদের খেতে দাও। দরকার হলে যে রেঁধেছে তাকে টাকা দিয়ে দিব, তারপরেও কানের কাছে পটর পটর করতে নিষেধ করো। মাইমুনার কথার জবাব না দিয়ে সাবিনাকে রায়দা বলে। সাবিনা রান্নাঘরে চলে যায়। রায়দা খেতে শুরু করে। পাশে বসা মনি আর রাকিব মাইমুনাকে রাগে ফুঁসতে দেখে ভয়ে চুপ করে থাকে। মনি রায়দার বাহুতে হাত রেখে বলে। মনির দিকে তাকিয়ে রায়দা বলে। রায়দার কথা শুনে মনি আর রাকিব মাথা নিচু করে ফেলে। সাবিনা খাবারের প্লেট এনে দুজনের হাতে দিয়ে চলে যায়। মারিয়া এসে বিছানায় বসে। রায়দা খাওয়া শেষ করে মারিয়াকে বলে ফোনটা চার্জ থেকে খুলে আনতে। মারিয়াও গিয়ে ফোন এনে দেয়। ফোন হাতে নিয়ে অর্ককে একটা মেসেজ পাঠিয়ে দেয় রায়দা। মেসেজ পাঠিয়ে ফোন বন্ধ করে ফেলে সে। আজকে প্রথমবার তো খাচ্ছিস না, এর আগেও তো এই বাড়িতে খেয়েছিস। আমি যতক্ষণ এই বাড়িতে আছি তোরাও আছিস। এখন যে এখানে এসেছিস নিশ্চয়ই বাসায় না বলে এসেছিস। বাসায় জানলে কখনোই আসতে দিত না, সেটা আমি জানি। শোন রাকিব, খাওয়া শেষ করে একটা গাড়ি ঠিক করবি যে আমাকে লঞ্চ ঘাটে ছেড়ে আসবে। ঠিক দুপুর 3টায় গাড়িটাকে বলবি এসে আমাকে পিক করে নিতে। আর হ্যাঁ, কাকও যেন এই বিষয় টের না পায়। খাওয়া শেষ করে রাকিবকে বলে রায়দা। আজকে আর চলে যাবে না পা? মন খারাপ করে রাকিব জিজ্ঞেস করে। আমাকে আমার শহরে ফিরতে হবে। এই গ্রাম প্রতিবার আমায় বিভৎস স্মৃতি দিচ্ছে। এবারে স্মৃতিটা আমায় আরো শক্ত করে দিল। ভাবনায় ডুব দিয়ে রায়দা বলে। লাগেজ সব গাড়িতে তুলে রায়দা পিছনে ফিরে তাকায়। সাবিনা, আনিয়া বেগম, মনি, ছোট মামার বউ মারিয়ার টলমল চোখে দেখতে পেয়ে রায়দা নিজেকে সংযত করে। সকলে চেষ্টা করছিল রায়দাকে আটকাতে, কিন্তু কেউ পারেনি। খালামণি, আমার কথাটা রেখো। আমার ভালো চাইলে এটা তোমাকে করতেই হবে। তোমার বোনকে এই বিষয়ে কিচ্ছু জানাবে না। আর সায়ন এসে যতই পাগলামো করুক, আমার বিষয়ে কিচ্ছু ওকে জানাবে না। সাবিনাকে জড়িয়ে কানে কানে বলে রায়দা। সাবিনা কোনো জবাব দেয় না, মাথা নাড়িয়ে সম্মতি দেয়। নানু, আবার দেখা হবে জলদি। মনি, ভালো করে পড়াশোনা করবি। আর এটা রাখ। রাকিব, তুইও ভালো করে পড়বি। মারু, পরীক্ষা শেষ করে অবশ্যই বেড়াতে যাবি ঢাকায়। মামি, নিজের খেয়াল রেখো। সবাই ভালো থেকো। সকলকে বিদায় দিয়ে রায়দা গাড়িতে চড়ে বসে। শেষবারের মতো মাইমুনার সাথে কোনো কথা বলে না রায়দা। গাড়ি চলে যেতেই মনি আর রাকিব নিজেদের হাতের খামটা খুলে, যেটা রায়দা দিয়ে গেছে, উভয়ের খামটা খুলে দেখে কিছু টাকা পায়। মারিয়া কান্না আটকাতে না পেরে রুমে চলে যায়। যে রুমে রায়দা ছিল সেই রুমে গিয়ে দেখে বিছানার ওপর অনেকগুলো মেকআপ, জামা কাপড় তার জন্য রায়দা রেখে গেছে। সায়নের দেওয়া নীল শাড়িটাও রেখে গেছে। বিছানায় বসে মারিয়া কাঁদতে থাকে। দরজায় ক্রমাগত কেউ নক করছে। সেই শব্দে সায়নের ঘুম ভাঙে। উঠে দরজা খুলে দেখে মইহুদ্দিন আর তার নানা দরজার সামনে দাঁড়িয়ে আছে। উন্মুক্ত শরীরে বিছানার উপর এসে বসে সায়ন। ফোন হাতে নিয়ে দেখে বিকাল 4:30 বাজে। এক হাত দিয়ে চুলগুলো টেনে ধরে রাখে। ঘুম থেকে উঠেই মাথা ব্যথা হওয়ায় প্রচণ্ড বিরক্ত হয় সায়ন। গত রাতে সারা রাত বাইরে কাটিয়ে তালুকদারের ছেলেদের মেরেছে সে। মারতে মারতে জানি মেরে ফেলতো জাহিদ না আটকালে। শেষে রাগ না কমায় জামিল তালুকদারের খালি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। ভোরবেলা বাড়ি ফিরেছে সে। বিছানার এক কোণে তার শুভ্র রঙের পাঞ্জাবিটা পরে আছে, যেটা অসহায়ের মতো তাকিয়েছে তার দিকে। পাঞ্জাবিটা বিয়ের স্মৃতি হওয়ার, সেটা খুলে জাহিদকে দিয়ে অন্য একটা গেঞ্জি গায়ে দিয়ে নেয় রাতে। বিয়ের কথা মনে হতেই রায়দার কথা মনে হয়। রুবেল সকালে ফিরেছে, কিন্তু তার সাথে এখনো দেখা হয়নি, তাই খবরও নিতে পারেনি। রাগটাকে কন্ট্রোল করতে শেখো সায়ন, না হলে বৌমা কিন্তু থাকবে না। আগেবার কিন্তু তোমার এই রাগের কারণে সে তোমার থেকে পালিয়েছিল। তালুকদার ছেলের বৌমাকে নিয়ে যা বলেছে সেটা তাদের বলা উচিত হয়নি, কিন্তু তাই বলে এভাবে কেউ মারে? মহিউদ্দিন রুমে ঢুকে বলে, সায়ন যে মারছে প্রমাণ আছে? সায়নের নানা জিজ্ঞেস করে। না বাবা, কিন্তু সবাই বুঝতে পারছে। জামিল তালুকদার যে কী করবে কে জানে। মহিউদ্দিন চিন্তিত হয়ে বলে,
প্রমাণ নাই যেহেতু চুপ থাক। তুই যে আমি ওর লগে কথা কইয়া আহি। মহিউদ্দিন ঘর থেকে বের হয়ে যায়। চেয়ার টেনে সায়নের নানা তার সামনে বসে। মুখ তুলে সায়ন তার নানার দিকে তাকায়। তোমার নানির লগে যখন আমার বিয়া হয়েছে তখন ওর বয়স 11 আর আমার বয়স তখন 22। আমার দেখলে ডরে শাশুড়ির পেছনে লুকাইতো। সে বইয়ের ডর না দেইখা ভালোবাসা দিয়ে জয় করছি। তোমার এখন কাম হইল বইয়ের ডর না দেহিয়া ভালোবাসা দেখানো। মায়া মানুষের বল দিয়ে না ভালোবাসা দিয়ে জ্বর করতে হয়। বইয়ের কাছে যাও, গিয়ে বুঝাও। নানার কথায় সায়নের মস্তিষ্ক কাজ করতে শুরু করে। কলপারে গিয়ে গোসল করতে চলে যায় সে। গোসল ছেড়ে না খেয়েই ঘর থেকে বের হয়ে যায়, কাউকে কিছু না বলে। মাস্টার বাড়ি উঠানে আসলে সায়ন কাউকে দেখতে পায় না। ঘরের দরজায় কয়েকবার করাঘাত করলে সাবিনা দরজা খুলে। সায়ন সালাম দিলে সাবিনা তাকে নিয়ে বসার ঘরে বসায়। আপনাদের কিছু কথা জানানো ছিল। আপনারা নিশ্চয়ই খবর শুনেছেন, গত রাতে অমিত সহ কয়েকজন ছেলেকে কে জানে মেরে হাসপাতালে পাঠিয়েছে। ওদের আমিই পিটিয়েছি। মারার কারণ গত রাতে রায়কে অপমান করেছে। সেটা না, অন্য কারণ আছে। আমি যেদিন গ্রামে আসি সেদিন রাতে আপনাদের উঠোনে একটা ছেলেকে ঘোরাঘুরি করতে দেখি। এরপর পরের দিন রাতের বেলাও সে ছেলেটা দেখে আপনাদের বাসে উকি দিতেন। সুযোগ বুঝে ছেলেটাকে ধরলে জানতে পারি অমিত তালুকদার আপনাদের বাড়িতে ওকে নজর রাখতে বলেছে। অমিত নাকি সুযোগে ছিল, বাসা ফাঁকে পেলেই দলবল নিয়ে এসে রায়কে তুলে নিয়ে যাওয়ার। সায়ন বিস্তারিত ঘটনা সাবিনাকে বলে। দরজার আড়লে দাঁড়িয়ে মারিয়া সব শুনতে থাকে। আলিয়া বেগম এনে নাস্তার ট্রে রাখে। কি সাংঘাতিক ব্যাপার! হেই লাইগাই ওই রাতে উড়ানে বালতি ভর্তি পানি মাটিতে পড়া আসিল। আলিয়া বেগম সেরাতের ঘটনা মনে করে বলে, হতে পারে পালাতে গিয়ে কোনোভাবে পানি ভর্তি বালতির সাথে ধাক্কা খায় আর মাটিতে পড়ে যায়। তবে এখন আর চিন্তা নেই, ওদের এমন শিক্ষা দিয়েছে আর কখনোই এই পাড়ের দিকে চোখ তুলে থাকবে না। সায়ন আলিয়া বেগমকে আশ্বস্ত করে বলে, ভালা করছোস, এমনেও আমাগো মারুরে জ্বালাইতো ওরা। ওগরে যন্ত্রণায় অতিষ্ঠ হইয়া গেছিলাম। আলিয়া বেগম বিরক্ত হয়ে বলে, রায় কেমন আছে? ও এখন সুস্থ? কখন উঠেছে? ওর সাথে কি এখন দেখা করা যাবে? একের পর এক প্রশ্ন করতে থাকে সায়ন। হ্যাঁ, ও সুস্থ, কিন্তু তোমার লগে দেখা করবা চায় না। তুমি নাস্তা কইরা চইলা যাও, আর এই বাড়ি আইবা না। রায় নিজে এসে বলেছে? আমি তো বিরক্ত করতে আসিনি, শুধু একবার দেখে চলে যাব। আমাকেও যদি বলে আমি এবারে আসবো না, কিন্তু ওর কাছ থেকে শুনতে চাই। রায় কোথায়? ওর লাকেজও নেই। খালামণি রায় চলে গেছে? রেগে জিজ্ঞেস করে সায়ন। সাবিনা কোনো জবাব দেয় না। রায়দা বারবার নিষেধ করে গেছে যাতে সায়নকে তার ফোন নাম্বার ঠিকানা কিছু না দেওয়া হয়। এমনকি আজকে যে সে ফিরছে সেটাও যাতে সায়ন না জানতে পারে। রায়দার কথা রাখতেই সাবিনা চুপ করে আছে। 3টার দিকে লঞ্চ ঘাটে যাওয়ার লাইগা বাহির হইছে। তুমি এখন গেলে পাবা ওরে। লঞ্চ ছাড়তে মেলা দেরি আছে। মাইমুনা এসে জবাব দেয়, ওর ফোন নাম্বার বা ঠিকানা কিছু থাকলে দেন প্লিজ। সায়ন 2 হাত জোর করে সাবিনাকে বলে। সাবিনা সায়নকে এড়িয়ে ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। মাইমুনা জানায় তার কাছে ফোন নাম্বার নেই। সায়ন পাগলের মতো ছুটে ঘর থেকে বের হয়। ফোন বের করে উঠানে দাঁড়িয়ে জাহিদকে কল দিয়ে বলে একটা বাইক নিয়ে আসতে। কল কেটে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরায়। রাগে সায়নের হাত পা কাঁপছে। রায়দার ওপর না চাইতেও সে রেগে যাচ্ছে। একটা সিগারেট শেষ করে আর একটা ধরায়। শাড়িটা আপা থুইয়া গেছে, আপনার কাছে রাইখা দেন, আর আমার কাছে আপার এই নাম্বারটা আছে, নেন। কথাগুলো বলে মারিয়া সায়নের হাতে শাড়ি আর কাগজ ধরিয়ে দিয়ে ঘরে চলে যায়। কাগজটা খুলে সায়ন দেখে একটা ফোন নাম্বার। পকেট থেকে ফোন বের করে কল দেয়, কিন্তু নাম্বার বন্ধ। একের পর এক কল দিতেই থাকে, কিন্তু নাম্বার বন্ধই দেখায়। জাহিদ বাইক নিয়ে এলে সায়ন ছুটে লঞ্চ ঘাটে এসে পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু কোথাও রায়দাকে পায় না। দুপুর থেকে একটা লঞ্চ এখনও ঢাকার উদ্দেশ্যে ছাড়েনি। ঢাকার উদ্দেশ্যে যে সকল লঞ্চ এখানে ছেড়ে যাবে সব কয়টাই খোঁজ করে, কিন্তু কোথাও রায়দার দেখা মেলে না। রায়দাকে খুঁজে না পেয়ে মাঝ রাস্তায় বসে পড়ে সায়ন। হুট করে তার মনে হয় বাস স্ট্যান্ডে গিয়ে একবার খোঁজ নেওয়া দরকার। বাইক নিয়ে ছুটে বাস স্ট্যান্ডে গিয়েও সায়নকে খালি হাতে ফিরতে হয়। বিকালের বাস ছেড়ে যাওয়ার অনেক আগেই চলে গেছে ঢাকার উদ্দেশ্যে।
সন্ধ্যার পর সায়ন বাড়ি ফিরে রুমের দরজা লাগিয়ে বিছানায় বসে পড়ে। রায়দার শাড়িটা বুকে জড়িয়ে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ফেলে এসে। আগে তো শুধু রায়দার প্রতি ভালোবাসা ছিল, কিন্তু কোনো সম্পর্ক ছিল না দুজনের। গত রাতে বিয়ে হওয়ার পর সায়নের এখন নিজেকে পাগল পাগল লাগছে। রায়দাকে হারানোর ভয়ে সায়ন কাবু হয়ে গেছে। শোয়া থেকে উঠে বসে শাড়িটা পাঞ্জাবের উপর রেখে একটা সিগারেট ধরায়। চোখ বন্ধ করে ভাবতে থাকে কি করা যায় এখন। সিগারেটটা ফেলে সায়ন রুমের দরজা খুলে বের হয়। বসার ঘরে গিয়ে দেখে যামিনী, শ্রিয়া, রুবেল, সানজিদা, জাহিদ, সায়নের নানা বসে আড্ডা দিচ্ছে। আমরা কালকে সকালে ঢাকা ফিরছি, তোরা নিজেদের লাগেজ গুছিয়ে নে। যামিনী, শ্রিয়া আর রুবেলের উদ্দেশ্যে বলে সায়ন। কাইলি ফিরবা? আরও কয়টা দিন থাইকা যাও। সায়নের নানা বসা থেকে উঠে এসে সায়নের সামনে দাঁড়িয়ে বলে, কিভাবে থাকে বলো? নানা ভাই আমার বউ যে ঢাকায় ফিরে গেছে, আমি না বলি। বর হিসেবে এখন আমার দায়িত্ব বউয়ের সাথে ছায়ার মতো থাকা। আমি কথা দিচ্ছি আবার আসবো, সাথে করে বউকে নিয়ে আসবো। সায়ন তার নানাকে জড়িয়ে বলে, রাই ঢাকা ফিরে গেছে, মেয়েটার কি অবস্থা কে জানে। আমি আরও ভেবেছিলাম কালকে ওকে দেখতে যাব। যামিনী চিন্তিত হয়ে বলে, আমাদের ফিরে যাওয়াই ভালো। রুবেল বলে। সায়ন তার নানাকে ছেড়ে জাহিদকে নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। বাস থেকে নেমে একটা সিএনজি ভাড়া করে রওনা দেয় রায়দা। ঢাকার জ্যামে আটকে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছে। ফাহিমের বাসার নিচে দাঁড়িয়ে কলিং বেলের সুইচ টিপতে এসে কয়েক মিনিট পর ফাহিম নেমে এসে উপর থেকে গেটের তালা খুলে দিতে রায়দার লাগেজ রেখে সাইড ব্যাগ নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। ফাহিম গেটে তালা দিয়ে রায়দার লাগেজ নিয়ে পিছন পিছন ওপরে ওঠে। দরজার সামনে ফাহিমের মা দাঁড়িয়েছিল। রায়দা এসেই তাকে জড়িয়ে ধরে। কতদিন পর তোমাকে দেখলাম, শান্তি লাগতেছে। আমার মেয়েটা একদম শুকিয়ে গেছে। ফাহিমের মায়ের কথা শুনে রায়দা হেসে দেয়। হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার দিচ্ছি। ফাহিমকেও ডাকো, ও খায়নি। রায়দা মাথা নাড়িয়ে বাথরুমে চলে যায়। ফাহিমের মা নিজের ছেলের থেকেও ওর বন্ধু বান্ধবীদের বেশি ভালোবাসে। সবাইকে নিজের ছেলে মেয়ের চোখে দেখে। রায়দাকে তো নিজের মেয়ে বলেও দাবি করে। রায়দার বাসায় মন না টিকলে কিংবা কোথাও যাওয়ার জায়গা না হলে ফাহিমের বাসায় এসে ওর মায়ের সাথে গল্প করে সে। গোসল করে চুল মুছতে মুছতে রায়দা ডাইনিং রুমে আসে। তোয়ালেটা মাথায় পেঁচিয়ে চেয়ার টেনে বসে যায় খেতে। পাশের চেয়ারে খাবার সামনে নিয়ে ফাহিম ফোন টিপছে। সকালে তুই অর্ককে মেসেজ না দিয়ে আমাকে মেসেজ দিলেই পারতি। ফোনের দিকে তাকিয়ে ফাহিম বলে, তোর তো ঠিক ঠিকানা নেই, কখন ঘুম থেকে উঠবি কেউ জানে না। তাই অর্ককে মেসেজ দিয়ে বলেছি তোকে যেন কল করে জানায় আমি তোর বাসায় এসে উঠবো। রায়দা প্লেটে খাবার নিয়ে জবাব দেয়, তোর ফোন বন্ধ পেয়ে অর্ক কল দিয়েছে নে, কথা বল। নিজের ফোন রায়দার দিকে বাড়িয়ে দিয়ে বলে ফাহিম, কল কেটে গ্রুপ কল দিতে বল, সবার সাথে কথা বলি। রায়দার কথা মতো ফাহিম গ্রুপ কল দেয়। ফোনটা রায়দার সামনে রাখে। সকলে কল রিসিভ করে রায়দাকে দেখতে পায়। কিরে, তুই কি টেনশন দিয়ে আমাদের মারতে যাস? ফোন বন্ধ কেন তোর? অর্ক রেগে জিজ্ঞেস করে। চার্জ নেই ফোনে। খেতে খেতে রায়দার জবাব দেয়, তাই বলে সারাদিন বন্ধ থাকবে? বাপ্পি বলে ওঠে, আরে বাদ দে তো, চলেই এসেছে, এখন ফোন কেন বন্ধ ছিল সেসব জিজ্ঞাসা করে রায়ের মাথা খাচ্ছিস কেন? পায়েল বিরক্ত হয়ে বলে, তুই চুপ কর, তোরে জিজ্ঞাসা করেছি। বাপ্পি পায়েলকে ধমক দিয়ে বলে, কালকে সকালে দেখা হচ্ছে, তখন তোকে বোঝাবো। পায়েল বাপ্পির কথার জবাবে বলে, তোর ফিরতে কোনো অসুবিধা হয়নি তো? সব ঠিকঠাক ছিল? রুহি জিজ্ঞেস করে। খাওয়ার মাঝে রায়দা অন্যমনস্ক হয়ে যায়। গত রাতের কথা মনে পড়ে তার। বন্ধুদের কাছে পুরো বিষয়টা জানাবে না বলেই ঠিক করে সে। কি রে, জবাব দিচ্ছিস না কেন? ফাহিম রায়দাকে ধাক্কা মেরে জিজ্ঞেস করে, কই কি হয়েছে, কিছু বলছিলি? রায়দার এমন কথায় সবাই অবাক হয়ে ওর দিকে তাকায়। তোকে বললো কি আর একটু জবাব দিলিটা কি? মাথা ঠিক আছে তোর? বাপ্পি জিজ্ঞেস করে, এত জার্নি করে এসেছো তাই হয়তো ঘুম থেকে উল্টাপাল্টা বলছো। মেয়েটা রেখে ঘুমাতে দাও, আর তোমরাও ঘুমাও। একদম সকাল সকাল সবাই চলে আসবা, নাস্তা বানিয়ে আমি রেডি করে রাখবো। ফাহিমের মা রায়দার চেয়ারের পিছনে দাঁড়িয়ে বলে। ফাহিমের মায়ের কথা মতো কল কেটে দেওয়া হয়। রায়দা খাবার খেয়ে গিয়ে ফাহিমের মা ফিরোজার সাথেই ঘুমায়। ড্রাইভিং সিটে বসে সায়ন অন্যমনস্ক হয়ে গাড়ি ড্রাইভ করছে। পাশের সিটে রুবেল ঘুমাচ্ছে আর মাঝের সিটে শ্রিয়া যামিনী গল্প করছে। ফোনে ব্লুটুথ কানেক্ট করে রায়দার নাম্বারে একের পর এক কল দিচ্ছে সায়ন। প্রতিবার কল দিলেই মিষ্টি স্বরে একজন মেয়ে বলছে, দুঃখিত, আপনার ডায়ালকৃত নাম্বারটি বন্ধ আছে,
একটু পর আবার চেষ্টা করুন। একই কথা আবার ইংরেজিতেও রিপিট করছে। কল কেটে সায়ন আবারও কল দেয়, তখনই একই কথা শুনতে পায়। গত রাত থেকে শতখানেক কল মেসেজ করেছে, কিন্তু রায়দার কোনো খোঁজ নেই। সায়ন আর ধৈর্য ধরে রাখতে পারছে না। হাইওয়ে রোডে হুট করে সায়ন গাড়ি থামায়। স্টিয়ারিংয়ে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে থাকে সে। কি হলো, গাড়ি থামিয়েছিস কেন? শ্রেয়া প্রশ্ন করে। গাড়ি চালাতে ভালো লাগছে না। চোখ বন্ধরত অবস্থায় সায়ন জবাব দেয়। তোর শরীর খারাপ লাগছে? যামিনী চিন্তিত হয়ে জিজ্ঞেস করে। জানি না, কিছুই ভালো লাগছে না, সব বিরক্ত লাগছে। আগে নেয় সায়ন জবাব দেয়। তাহলে বেরিয়ে একটু ফ্রেশ এয়ার নিয়ে আয়। যামিনী সায়নকে বলে। গাড়ি থেকে বের হয়ে গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়ায় সায়ন। পকেট হাতড়ে সিগারেটের প্যাকেটটা বের করে। লাইটার দিয়ে সিগারেটে আগুন ধরিয়ে চোখ বন্ধ করে টান দেয় সে। হাইওয়ে রোডে একের পর এক গাড়ি, বাস, ট্রাক ছুটে চলেছে নিজ গন্তব্যে। চোখ বন্ধ করে সায়ন ভাবছে কোথা থেকে রায়দাকে খোঁজ করা শুরু করছে, আর সিগারেটের টান দিয়ে ধোঁয়া হাওয়ায় উড়াচ্ছে। কিছুক্ষণ পর যামিনী রুবেলকে ঘুম থেকে ডেকে তুলে। কত ঘুমাস, ওঠ। যামিনী রুবেলের বাহুতে ধাক্কা দিয়ে বলে। ওরে বাবারে, ভূমিকম্প, আল্লাহ বাঁচাও। রুবেল ঘুম থেকে লাফিয়ে ওঠে। বাসা গিয়ে ঘুম দিস, এখন বাইরে গিয়ে সায়নকে সঙ্গ দে আর বল জলদি আসতে। যামিনী রুবেলকে বলে। তোরা শালা একটাও আমায় ঘুম সহ্য করতে পারিস না। আমি ঘুমাইলি তোরা শকুনের মতো এসে আমার ঘুম নষ্ট করিস। দেখ তোকে যন্ত্রণায় উগান্ডা জামুগা। গাড়ি থেকে বের হয়ে রুবেল বলে। হাই তুলে রুবেল সায়নের দিকে এগিয়ে যায়। সায়নের পাশে দাঁড়িয়ে চোখ টলতে থাকে সে। কিরে দেবদাস, সেজে এখনো রায়ের শোকে দিন কাটাবি নাকি? ঢাকা যত দ্রুত যাবি তত দ্রুত রায়ের খোঁজ পাবি। রুবেলের কথা শুনে চোখ তুলে তাকায় সায়ন। সিগারেট ফেলে গাড়িতে উঠে বসে। রুবেল গাড়িতে উঠলে সায়ন গাড়ি স্টার্ট দেয়। ফোন বের করে রায়দাকে আবারও কল দেয়। এবার ফোন রিং বাজে। রিং বাজতে বাজতে কলটা কেটে যায়, কিন্তু রায়দা কলটা রিসিভ করে না। সায়ন হার না মেনে আবারও কল দিতেই থাকে। এক সময় কল দিলে নাম্বারটা ব্লক দেখায়। সায়নের আর বুঝতে বাকি নেই তার নাম্বারটা রায়দা ব্লক করে দিয়েছে। দাঁতে দাঁত চেপে নিজের রাগ সংযত করে সায়ন গাড়ি ড্রাইভ করছে। ফাহিমের রুমের বিছানায় দখল করে আছে বাপ্পি, রায়দা আর রুহি। অর্ক চেয়ারে বসেছে আর ফাহিম ফ্লোরে বসে খাটে হেলান দিয়ে আছে। কিরে, ফোনের দিকে তাকিয়ে তোর চেহারা আমসত্বের মতন হইল কেন? বাপ্পি রায়দাকে জিজ্ঞেস করে। কই কিছু না তো, পোস্ট দেখছিলাম। রায়দা ঢোক গিলে জবাব দেয়। কিছুক্ষণ আগের অর্কের ধমকে ফোনটা সুইচ অন করেছে রায়দা। সে ভাবতে পারেনি ফোন অন করে এত কল মেসেজ দেখবে। শতখানিক কল মেসেজ এসেছে অপরিচিত এক নাম্বার থেকে। তবে এগুলোর মধ্যে হুমকি দেওয়া মেসেজও ছিল, যা দেখে রায়দার বুঝতে অসুবিধা হয় না এটা সায়নের নাম্বার। ফোন অন করার পর থেকেই সায়ন একের পর এক কল দিয়েই যাচ্ছিল। তাই বাধ্য হয়ে রায়দা সায়নকে ব্লক করে দেয়। নাম্বার ব্লক করার পরও সায়ন মেসেজ পাঠায়। ব্লক লিস্টে গিয়ে সায়নের মেসেজটা পড়ে রায়দার চোখ তো বড় বড় হয়ে যায়। রে, একবার খালি সামনে পায় তোমায়, তারপর থাপ্পড় দিয়ে দাঁত সবগুলো ভেঙে ফেলবো। এরপর হাত পা বেঁধে বদ্ধরুমে আটকে রাখবো। আটকে রেখে নিয়ম করে 3 বেলা 100 চুমো খাবো। লক্ষ্মী মেয়ের মতো নাম্বার আনব্লক করে কথা বলো, নাহলে খুব খারাপই হবে বলে দিলাম। মনে রেখো, তোমার বর মানে আমি, এই আমার কাছে তোমাকে ফিরতে হবে, সেটা তুমি চাইলেও কিংবা না চাইলেও। চোখ বুলিয়ে রায়দা মেসেজটা আবার পড়ে। সায়নকে যতটুকু চেনে তাতে এসব সায়ন বলেছে মানে সত্যি সত্যি করবে। 100 চুমুর কথাটা পড়ে রায়দা জোরে বলে ওঠে। ছি ছি, অসভ্য লোক। নাক মুখ কুচকে বলে রায়দা। তুই আমার কিছু বললি? বাপ্পি রায়দার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে। বাপ্পির কথা শুনে রায়দা ভ্যাবাচাকা খায়। তুই যেমন, তোকে তো তাই বলবে। মেয়ে দেখলেই নাম্বার নেওয়ার জন্য পিছন পিছন দৌড়ে দাস। ফাহিম বাপ্পিকে ফোরন কেটে বলে। পায়েল কখন আসবে? পায়েল কখন আসবে? খিদে আমার পেটে মাছ সাঁতার কাটতেছে। অর্ক বিরক্ত হয়ে বলে। এর মধ্যে কলিং বেল বেজে ওঠে। ফাহিমের মা মিসেস ফিরোজা গিয়ে দরজা খুলে। রুমে ঢুকি পায়েল চোখের সানগ্লাস খুলে বাপ্পিকে ধাক্কা মেরে বিছানায় বসে। আসছে আমাদের মডার্ন শাকচুনি, সানগ্লাসে পুরো এলিয়েন লাগে তোরে। বাপ্পি পায়েলের হাত থেকে সানগ্লাস কেড়ে নিয়ে বলে। বাপিদা, তুই স্টাইলের কি বুঝবি, খ্যাত পোলা। বাপ্পিকে ভেঙচি দিয়ে বলে পায়েল। জরিনা, আমাকে এই নামে ডাকতে না করছি। পায়েলের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে বাপ্পি। ওরে একটু বসে দে তো।
রুহি বাপ্পিকে সরিয়ে বলে, নাস্তা কিন্তু টেবিলে রাখা, যা খিদে পেয়েছে খেয়ে নে, আমি বের হচ্ছি। কথাগুলো বলে ফাহিমের মা মিসেস ফিরোজা ডাইনিং রুমে যায়। তার পিছু পিছু অর্ক, বাপ্পি, রুহি, রায়দা, ফাহিম, পায়েল রেল লাইনের মতো কাঁধে হাত দিয়ে সিরিয়াল ধরে যায়। রান্নাঘরে সব আছে, যা ইচ্ছা তোরা রান্না কর, তবে রান্নাঘর যদি আগের বারের মতো নোংরা পেয়েছি তাহলে সবগুলোকে কানে ধরাবো। মিসেস ফিরোজা সবাইকে শাসিয়ে বলে, আরে আন্টি, আমি থাকতে নো টেনশন, আমি নিজে দাঁড়িয়ে থেকে সব পরিষ্কার করিয়ে দেব। রুহি মিসেস ফিরোজাকে আশ্বস্ত করে বলে। ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে ফাহিমের মা ঘর থেকে বের হয়ে যায়। ফাহিমের বাবা মারা গেছে যখন ফাহিম তার মায়ের গর্ভে। মিসেস ফিরোজা শিক্ষিত হওয়ায় শিক্ষকতা করতে শুরু করে। একসময় সরকারি হাই স্কুলে তার একটা চাকরি হয়ে যায়। ফাহিমের বাবা এই ফ্ল্যাটটা নিজের দেশের সম্পত্তি বিক্রি করে কিনেছিল, সেটাতেই মা ছেলে দিন কাটাচ্ছে। সবগুলো ডাইনিংয়ে বসে যায় খেতে। রুহি সকলের প্লেটে নাস্তা দিচ্ছে। অর্ককে দিতে নিলে অর্ক রুহির হাত থেকে বাটি কেড়ে নিয়ে নিজে নিজেই নিয়ে নেয়। এই দৃশ্য বাকি 4 বন্ধুর চোখ এড়ায় না। 4 জন একে অপরের ইশারা করে। গলা ছেড়ে বাপ্পি বলে, রুহি, পার্থপক্ষের কি খবর? শুনলাম ছেলে নাকি অনেক ভালো চাকরি করে। হ্যাঁ, বড় কোম্পানিতে চাকরি করে। মাথা নিচু করে রুহি জবাব দেয়, কবে যাবি দেখা করতে? আমাকে কিন্তু নিবি সাথে, যতই হোক হবুদুল্লা ভাই, দেখা না করলে তো চলেই না। রায়দা আর চোখে অর্কের দিকে তাকিয়ে বলে। অর্ক শরীরের জোর দিয়ে রুটি ছিঁড়ে প্লেটে রাখছে, কিন্তু খাচ্ছে না। সম্পূর্ণ রুটি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে সে। রোটের উপর রাগ না দেখিয়ে জায়গা মতো রাগ দেখা। ফাহিম অর্কের দিকে তাকিয়ে বলে, আমাদের প্রোগ্রামের সময় কিন্তু বেশি নেই, সামনের সপ্তাহে ডেট, এর মধ্যে প্র্যাকটিস সম্পূর্ণ করতে হবে। কথা ঘোরানোর জন্য পায়েল বলে, আজকে সব প্ল্যানিং করি, তারপর কালকে থেকে প্র্যাকটিস শুরু করবো রে। হাতে মোটামুটি কয়েকটা দিন আছে। রায়দা পায়েলের কথার জবাবে বলে, কিছু কেনাকাটা বাকি, সেগুলো করতে বিকালে বের হই, তাহলে ঘোরাও হবে, কাজও হয়ে যাবে। পায়েল বলে ওঠে, আপনি আমাদের স্টাইলিস্ট, আপনি যা বলবেন তাই হবে জরিনা আপা। বাপ্পি পায়েলের চুল টেনে বলে, ঠিক আছে, তাহলে আমরা মিটিং শুরু করে দিই। অর্ক বলে, শুনছি, বলতে থাক। খেতে খেতে রায়দা বলে, পরবর্তী প্রোগ্রামে তারা কিভাবে কি করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হয়। লাইভ পারফরমেন্স হোক কিংবা ডান্স ভিডিও, পর্দার সামনে রায়দা, বাপ্পি আর অর্ক সবসময় পারফর্ম করে। 2 জুটি পারফর্ম হলে পায়েল বাপ্পির সাথে জুটি বাঁধে। ফাহিম ভিডিও এডিটিং সহ গান সিলেকশন থেকে শুরু করে কোন প্রোগ্রামে ওরা পারফর্ম করবে সেটাও সে ঠিক করে। ফ্রেন্ডস ব্যান্ডকে দিয়ে পারফর্ম করাতে চাইলে ফাহিমকে কল দিয়ে কথা বলতে হয়। রুহি আর পায়েল মেকআপ, ড্রেস আপ এই বিষয়টা হ্যান্ডেল করে থাকে। রুবেল আর শ্রেয়াকে নামিয়ে দিয়ে জামিনীকে পৌঁছে দিতে যাচ্ছে সায়ন। জামিনী পিছন থেকে এসে সায়নের পাশে সিটে বসে। নীরবতা পালন করে সায়ন গাড়ি চালাচ্ছে। তুই কি রায়কে ভালোবাসিস? হুট করে জামিনী প্রশ্ন করে। গত 8 বছর ধরে ভালোবাসে। মুখভঙ্গি অপরিবর্তিত রেখে বলে সায়ন। তার মানে তোরা পূর্ব পরিচিত? অবাক হয়ে জামিনী জিজ্ঞেস করে। হ্যাঁ, ভালো মতো আমরা একে অপরকে চিনি। রাই তোকে ভালোবাসে? আমি যতদূর জানি ভালোবাসে না, ঘৃণা করে। আচ্ছা, রাই যদি অন্য কাউকে ভালোবাসে তাহলে কি করবি? জামিনীর এমন প্রশ্ন শুনে সায়ন গাড়ি ব্রেক কষে, চোখ তুলে জামিনীর দিকে তাকায়। হঠাৎ এই কথা বললে যে? তোর কি মনে হয় রি অন্য কাউকে ভালোবাসে? যেহেতু বিয়ে হয়ে গেছে, এখন অবশ্য আমি এসব কেয়ার করি না। আমার একার ভালোবাসাতে সংসার চলবে, সমস্যা নেই, শুধু রি কাছে থাকলেই হবে। কথাগুলো বলে সায়ন আবারও গাড়ি স্টার্ট দেয়। না, এমনি বললাম জানার জন্য। রায়ের সাথে কথা হয়েছে তোর? আমার নাম্বার ব্লক করে রেখেছে। আচ্ছা, এক কাজ কর, তোর নাম্বার থেকে রিকে কল দে তো। জামিনী ফোন বের করে রায়দাকে কল দেয়। তোর কাছে রিয়ের নাম্বার ছিল? সায়ন জামিনীকে জিজ্ঞেস করে। হ্যাঁ ছিল, তা কেন? জামিনী জবাব দেয়। বলিস নি তো আমাকে, আর আমি নাম্বারের জন্য কত কাহিনী করলাম। আমাকে জিজ্ঞেস করলে কাহিনী করা লাগতো না। সায়ন বলে। জামিনী জবাব দেয়। রায়দা খাওয়া শেষ করে রুমে এসে বন্ধুদের সাথে আলোচনা করছিল, তখনই ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে জামিনী কল দিয়েছে। কল রিসিভ করবে কিনা ভাবতে ভাবতে রিসিভ করে ফেলে সে। রায়দা বারান্দায় গিয়ে জামিনীর সাথে কথা বলতে থাকে।
কেমন আছো রাই?